সরকারি ১২২ প্রতিষ্ঠানে পুঞ্জীভূত ঋণ ছাড়িয়েছে ৮,৩৩,০০০ কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের চেয়েও বেশি। আর এসব ঋণের ৩৫% উচ্চ ঝুঁকিতে। এছাড়া অতি উচ্চ ঝুঁকিতে প্রায় ২৭%। সরকারের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে উঠে এসেছে এসব তথ্য, যাতে বলা হয়েছে যে ৭টির নিরীক্ষায় মিলেছে ত্রুটিপূর্ণ তথ্য। বিস্তারিত ইমদাদ হোসেনের প্রতিবেদনে। স্বাধীনতার পর দেশের শিল্পায়ন ও শোভন কর্মসংস্থানে বড় ভূমিকা ছিল রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠানগুলোর। কিন্তু সময়ের সাথে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা আর প্রযুক্তিগত দুর্বলতার কারণে সেগুলোই এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। কারণ প্রতি বছর টিকিয়ে রাখতে দিতে হয় বিপুল ভর্তুকি, যা চাপ বাড়াচ্ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়। সরকারি এসব প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই এখন লোকসানে জর্জরিত, এমনকি বন্ধ করে দেওয়ার পরও টানতে হচ্ছে সেই ঘানি। মধ্যমেয়াদী নীতি বিবৃতির তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে এরকম ১২২ প্রতিষ্ঠানে মোট দায় ৮,৩৩,২১৬ কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের চেয়েও বেশি। এই ঋণের সবচেয়ে বড় অংশ বা ৩.৫ লাখ কোটি টাকা সাবসিডিয়ারি ঋণ চুক্তির। বিশ্লেষকরা মনে করেন ক্ষয়িষ্ণু এসব প্রতিষ্ঠান জোর করে টিকিয়ে রাখা অযৌক্তিক। ব্ল্যাঙ্কেট প্রাইভেটাইজেশন এজেন্ডার কারণে এখান থেকে কিন্তু যেগুলো বিশ্বব্যাংক ইত্যাদি অনেক সময় পুশ করে, সেইখান থেকে অনেক সরকার এগুলোতে আগায় না। আবার এরা একটা ভেস্টেড গ্রুপও, এখানে যারা কাজ করে তারাও কিন্তু এটাতে কোনো পরিবর্তন আনতে দিতে চায় না। এখানে রাজনৈতিক সাহসের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয় এসব ঋণের ৩৫.৪৮% উচ্চ ঝুঁকিতে, আর অতি উচ্চ ঝুঁকিতে প্রায় ২৭%। ১২২ প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা করেছে মাত্র ৩৭টি, আর ২৪টি ধারাবাহিকভাবে আর্থিক সংকটে। এছাড়া নিরীক্ষায় পাওয়া তথ্য উপাত্ত ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এই বিশ্লেষক মনে করেন অবস্থার উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছাও। রাজনৈতিক সাহস দেখিয়ে এই যে স্টেট ওন এন্টারপ্রাইজ নিয়ে একটা জোরালো সিদ্ধান্তের দিকে দেওয়া দরকার। যেগুলো কাজ করছে না, যেগুলো কম কাজ করছে, সেগুলোর ব্যাপারে একটা সুনির্দিষ্ট পর্যালোচনা ভিত্তিক একটা সিদ্ধান্তে আসা দরকার। রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানে কাঠামোগত প্রতিবন্ধকতা ও জবাবদিহিতার ঘাটতির কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। ব্যবসা বান্ধব বাজেট দিলেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় খোদ অর্থমন্ত্রী। বিনিয়োগ খরা কাটাতেও নেই সুনির্দিষ্ট রূপরেখা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত বৈঠকে এসব কথা বলেছেন ব্যবসায়ী নেতারা। এ সময় এনবিআর এর সংস্কারে ধীরগতি ব্যবসায়ীদের বড় ধরনের হুমকির মুখে ফেলছে বলে জানান বিসিআই সভাপতি। বিস্তারিত প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে। বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, বিসিআই। বাজেটকে ব্যবসা বান্ধব উল্লেখ করলেও এর বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথা জানান এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বলেন, সঠিক নীতিমালার অভাবে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ, যা সমাধানেও নেই সুস্পষ্ট রূপরেখা। এনবিআর সংস্কারের ধীরগতিকে ব্যবসায়ীদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন বিসিআই সভাপতি। সরকার যে বাজেট দিয়েছে, বাজেটটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমার ফ্রম বিজনেস পার্সপেক্টিভ, অর্থমন্ত্রী কিন্তু পোস্ট বাজেট প্রেস কনফারেন্সে বলেছে 80% যদি অ্যাচিভ করে দিবে হ্যাপি। তার মানে হি ইজ অলসো ইন ডিলেমা যে আসলে কতটুকু হবে। এনার্জি সিকিউরিটি ইজ মাস্ট, পোর্ট এবং লজিস্টিক সাপোর্ট ইজ এ নেসেসারি এবং ইট হ্যাজ টু বি এ কস্ট এফেক্টিভ। আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই, আইন শৃঙ্খলার উন্নতি লাগবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, এনবিআর চেয়ারম্যান বলেন, বা ইভেন সেক্রেটারি লেভেলে যারা থাকেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো একটা মনোভাব নিয়েই দেশ চালাতে চান। শুধু আজকের সরকার বলবো না, অতীতে কম বেশি এটা থাকে। কিন্তু যারা বাস্তবায়নে থাকে, আমি নাম বললেই বলে যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, ইন্সপেক্টর লেভেল বা যারা জুনিয়র লেভেলে থাকেন, তারা তো আসলে এই রাষ্ট্রের ভালোটা না দেখে শুধু ব্যক্তি ভালোটাই দেখেন। বৈঠকে মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা বলে জানান পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আর র্যাপিড চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগ না হওয়ায় কমছে কর্মসংস্থান। গার্মেন্টসের ব্যবসা বাণিজ্য শ্রত, আর পণ্যগুলো আমরা দেশের মধ্যে বিক্রি করি, সেখানে কনজিউমারদের ইনকাম যথেষ্ট পরিমাণে কমে গেছে। এই বৃত্ত আমাদেরকে ভাঙতে হবে, কোনো সোজা সলিউশন নাই। Stabilization should be the most important objective at this time.
এই মুহূর্তে অর্থনীতির সবচাইতে বড় প্রবলেম আমি মনে করি ইনফ্লেশন। এনার্জি ইজ a big crisis, banking is a big crisis. So in advance income tax যেটা import stage on industrial materials যেটা 5% ছিল সেটা এখন গভর্নমেন্ট 4% করেছে, which I think is very positive. বৈঠকে বিপুল রাজস্ব আদায় এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। ট্যাক্সটা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেবে সরকার, তাই এনবিআর কি নেবে? আমি আজকে মধ্যে কোনো দিক নির্দেশনা পাই না কিন্তু আজকে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ব্যাংক খাতই দেশের অর্থনীতির জন্য অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের বাজেট আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা। তাদের মতে সংকট সমাধানে উদ্যোগ না নিলে পরিস্থিতি হবে ভয়াবহ। অভিযোগ করেছেন যে রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রায় হয়রানির শিকার হতে পারেন মাঠ পর্যায়ের করদাতারা। এ সময় ফাঁকি বন্ধে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ঘোষণার পরই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলেছে নানা মহল। তবে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেট বাস্তবায়নকে কঠিন বলছেন অনেকে, যা আরও একবার উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের যৌথ আলোচনায়। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন এনবিআরের বাড়তি আয়ের চাপে হয়রানির শিকার হবেন মাঠ পর্যায়ের করদাতারা। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের চাপের ফলে মাঠ পর্যায়ে করদাতারা হয়রানির শিকার হতে পারে। অর্থনীতিবিদদের মতে দেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ ব্যাংক খাতের পুনরুদ্ধার। এই খাতে স্থিতিশীলতা ফেরানো না গেলে যা অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। Left unresolved, the banking crisis could become the Achilles heel of the Bangladesh economy. Bangladesh cannot grow its way out of the current slowdown without first fixing its banking system. The restoration of the banking sector should be treated as the country's foremost economic priority. স্পেশালি করাপশন কিভাবে বন্ধ করা যাবে সেটার একটা জন্য কোনো মেজার থাকলে ভালো ছিল। ব্যাংকিং সেক্টর রিফর্মের একটা এলিমেন্টে একটু ডিটেল করা দরকার ছিল। অ্যাডমিনিস্ট্রেশন কালেকশনের সেপারেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, ওগুলোতে যদি একটু ডিটেল করে করা যেত ভালো ছিল আমাদের জন্য। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতে পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরানো, জ্বালানি নিরাপত্তা ও নীতির ধারাবাহিকতা নিশ্চিতে বাজেটে জোর দেওয়া হয়েছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজস্ব ব্যবস্থাপনায় আমাদের কৌশল হচ্ছে 3R, অর্থাৎ হচ্ছে যে আমরা প্রথমভাবে বলছি যে রিকভারি, সেকেন্ড হচ্ছে রেস্টোরেশন, থার্ড ফেজ হচ্ছে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। তিনটা ক্ষেত্রে টাস্ক ফোর্স করা হয়েছে এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই বাজেট শুরু হলে আমরা পুরো যেমন হচ্ছে যে একটা ক্যালেন্ডার থাকে না, যে মাইলস্টোন পার মান্থ, there will be a milestone per month with each of the 3 sections. ইরান যুদ্ধের পর জ্বালানি আমদানিতে বাড়তি $3.5 বিলিয়ন ব্যয় হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে বিএনপি সরকার। We are trying to have an energy security hub for the whole region. মইনুল হাসান, ৭১, ঢাকা। পুরনো মালিকদেরকে শেয়ার ফেরত, পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ 7 দফা দাবিতে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা, যা না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। আর এই দাবির সাথে সম্মত ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিও। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দেওয়ার 3 দিন গড়ালেও দাবি আদায়ে অটল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বুধবার এ নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করতে যান গ্রাহকদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গভর্নর আলোচনার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর কবির হোসেনকে। দীর্ঘ বৈঠকে সব দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। বৈঠক শেষে জানান, দাবিগুলো আইন অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, চারিত্রিক দিক থেকে, তাহলেই আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয়
যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। গভর্নরের সঙ্গে এদিন বৈঠক করেন ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিও। সক্ষমতা থাকলে তা পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংগঠনটির সভাপতি। জেনুইনলি কোনো মালিককে যদি সরাতে হয় সেটা আনার পক্ষে আমরা, যদি তারা ভালো করতে পারে, হয় নট দে শুড বি ইনভাইটেড এগেইন টু রেস্কিউ সালভেজ দি ব্যাংক, হয় নট, এটা করা উচিত আমি মনে করি, যদি জেনুইন লোক হয়। মুখপাত্র জানান আইন অনুযায়ী মালিকানা ফিরিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই কাজগুলো তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে, অ্যানালাইসিস করবেন, তারা দেখবেন আইন কি বলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এদিকে তারল্য সংকট মোকাবেলায় বুধবারও আরও 1000 কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে মোটটা দাঁড়ালো 7,500 কোটিতে। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে এই মুহূর্তে সিডাপ মিলনায়তনে র্যাপিডের আলোচনা সভা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা কমাতে হবে, নাহলে আমরা টেকসই হতে পারবো না। এর সাথে বেসামরিক বিমানবন্দরের কথা বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। এর পাশাপাশি আমরা একটা বরাদ্দ সুনির্দিষ্ট দেখতে চাচ্ছিলাম, আশা করি মাননীয় উপদেষ্টার মাধ্যমে এটা আমরা হয়তো বা পেতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশ বিমানে আপনি নেক্সট টাইম যখন ট্রাভেল করবেন, মাননীয় উপদেষ্টা, দেখবেন আপনার জানালা দিয়ে যে সব কাঁচামাল পানিতে ভিজছে। গত 3 দিন আগে আমাদের রাত 3:30 থেকে ভোরবেলা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেটা বাংলাদেশের 30 বছরে হয়নি গাজীপুর। আমাদের ফ্যাক্টরিগুলো এখন পানির নিচে, এবং আরো দুর্ঘটনার ব্যাপার, মানে আমি দুঃখের বিষয়, আমাদের ওয়ার্কাররা বাসাগুলো এখন পানির নিচে। এই যে ক্লাইমেটের যে এফেক্টটা, সেখানে কিন্তু আমাদের লজিস্টিক্সের, আমাদের কাভার্ড ওয়্যার হাউসের একটা বিশাল স্বল্পতা আছে। ঢাকা বিমানবন্দরে এইখানে একটা বরাদ্দ ইমিডিয়েটলি দরকার, পারলে কালকে এটা দরকার। আচ্ছা, ট্যাক্স রেটের কথা ব্যবসায়ী হিসাবে আমরা বলতেই হবে, এবং এখানে আপনারা নিজেরাই গুগল সার্চ করে ChatGPT বের করতে পারবেন। বাংলাদেশের ট্যাক্স প্রেডিক্টেবিলিটি অনেকদিন ধরে আমাদের দাবি ছিল। আমরা অত্যন্ত উৎসাহিত যে এখানে প্রথমবারের মতো বলা হয়েছে যে না, এটা 3 বছরের জন্য নির্ধারিত করা হয়েছে, 5 বছর নিয়ে আলাপ হচ্ছে, এটা খুবই ভালো। কিন্তু আমাদের কর্পোরেট ট্যাক্স রেট এখনো 27%-এ, ভিয়েতনাম যেখানে 20%। আমরা যদি সত্যি সত্যি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে চাই, সেটা এই বছর থেকে কমিয়ে এটা একটা গ্লাইডিং স্কেলে কমানোর একটা আমরা একটা অ্যানাউন্সমেন্ট আশা করছিলাম, সেটা আমরা পাইনি। আমি আরো কয়েকটা পয়েন্ট একটু বলবো। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ রিনিউয়েবল, এখানে একটা দাবি ছিল যে সেখানে আমরা জানি যে আমাদের অনেক দেশ, পার্শ্ববর্তী দেশ, আমরা শুনি 40% পর্যন্ত হয়ে গেছে, আমরা কেন তো পিছিয়ে পড়ে আছি। সেখানে পলিসিতে কিছু ঘাটতি ছিল। আমাদের সোলার প্যানেলে কম হওয়া সত্ত্বেও বাকি যেসব অ্যাক্সেসরি সেখানে খুব হাই ট্যাক্স ছিল। এই বাজেটে সেখানে বিশেষ করে ব্যাটারি স্টোরেজ সিস্টেমে 57.5 থেকে 0% করা হয়েছে। অত্যন্ত সময় উপযোগী একটা উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই। অডিট। দর্শক, বাজেট নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা র্যাপিডের বাজেট আলোচনা চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। ভ্যাট সমন্বয়ের পর ভরিতে 2,500 টাকা বাড়লো স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরির জন্য গ্রাহকদেরকে গুনতে হবে 2,32,930 টাকা। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,22,490 টাকা, আর 18 ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে 1,91,056 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। উল্লেখ্য, আগের 5% ভ্যাট পরিবর্তন করে ভরি প্রতি 2,500 টাকা নির্ধারণ করা হয় প্রস্তাবিত বাজেটে। সেটি এখন থেকে কার্যকর করেছে বাজুস। যুদ্ধবন্ধে ইরানকে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবরকে উড়িয়ে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে শর্ত সাপেক্ষে বিনিয়োগ তহবিল হিসেবে অর্থ পাবে দেশটি, যেখানে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের মতো শর্ত পূরণ হলে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল পাবে ইরান। দেশটিতে বিনিয়োগ উৎসাহিত করতে এমন একটি চুক্তির রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার বিরোধিতায় মার্কিনপন্থী রক্ষণশীলরা।
এর আগে ইরানকে ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবর ছড়িয়ে পড়লে ব্যাখ্যা দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ক্ষতিপূরণ কিংবা সহায়তা নয়, বিনিয়োগ তহবিলের বিষয় স্পষ্ট করেন তিনি। যার সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেসরকারি বিনিয়োগ তহবিলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান। তবে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে $40 বিলিয়ন দাবি করেছিল ইরান, যা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। তার বদলে প্রস্তাব রাখা হয় পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের, যার আওতায় ঋণ সুবিধার ব্যবস্থার পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনার পুনর্গঠনে অর্থায়ন করা হবে। 9 কোটি 20 লাখের শিক্ষিত জনগোষ্ঠীর দেশ ইরান। প্রাকৃতিক গ্যাস মজুতে দেশটির অবস্থান দ্বিতীয়, আর অপরিশোধিত তেলে চতুর্থ। পাশাপাশি পেট্রোকেমিক্যাল, খনিজ সম্পদ, পর্যটন, কৃষি সহ সম্ভাবনাময় নানা খাতে সমৃদ্ধ দেশটি। অথচ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বাণিজ্য নিষেধাজ্ঞায় বৈশ্বিক পুঁজিবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। তাই উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বিগত 4 দশকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে নামমাত্র। অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা জব্দকৃত 25 বিলিয়ন সম্পদ অবমুক্তের আলোচনার সাথে বিনিয়োগ তহবিলের সম্পর্ক নেই। তাই চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কার্যকর হচ্ছে না তহবিল গঠন। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেস এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।